ভাগ্যসারথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের। পুরনো বন্ধু যারা থাকেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মঙ্গলবার ঠিক এই সময়টা লাইভ কথাটা ফুটে উঠছে কিনা টিভির পর্দায় দেখার জন্য। আর বলাই বাহুল্য আজকে কিন্তু আপনাদের অপেক্ষা নিরসন ঘটিয়ে একদম লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আর বলাই বাহুল্য যে ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই শ্রী তপন শাস্ত্রী মহাশয়। আর শ্রী তপন শাস্ত্রী মহাশয় মানেই জ্যোতিষ জগতের এমন একটি নাম যে নামটি প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন তার থেকে যেমন আমরা নিশ্চিন্ত একটা ভালো থাকার রাস্তা খুঁজে পাই, ঠিক পাশাপাশি যারা নতুন জ্যোতিষ শিখছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন যে শাস্ত্রীজি কি বলছেন, কি টোটকা দিচ্ছেন, কিভাবে প্রেডিকশন করছেন, কি রেমেডি দিচ্ছেন যদি একটু জানা যায়। কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু জানার থাকে এবং সেই নামটি যদি শ্রী তপন শাস্ত্রী মহাশয় হয় তাহলে বলাই বাহুল্য যে জ্যোতিষ জগতের প্রচুর মানুষও কিন্তু অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। প্রত্যেকটা সময় আমরা দেখেছি আমরা সাধারণ মানুষরা যেমন পৌঁছে যাচ্ছি আমাদের জীবনের সমস্যার সমাধানের জন্য, ঠিক পাশাপাশি রাজনৈতিক মহল থেকে শুরু করে সেলিব্রিটি জগৎ যাই হোক না কেন প্রত্যেকটা সময় কিন্তু আমাদের জন্মছক কি বলছে, আমাদের জীবনে ওঠা পড়া এবং আমাদের ভালো থাকার জন্য কিন্তু আমাদের পৌঁছতেই হচ্ছে শাস্ত্রীজির কাছে। এবং দেশে বিদেশে প্রচুর মানুষজন জ্যোতিষের উপর যখন ভরসা করছেন সেখানেও কিন্তু তিনি চেম্বার করছেন। এবং যে কথাটা বললাম যে রাজনৈতিক মহলের বেশ কিছু ব্যক্তিত্ব কিন্তু পৌঁছে যান শাস্ত্রীজির কাছে এবং আমরা জানি যখন তার বই পাবলিশ হয় সেই সময় প্রচুর মানুষের একটা সমাগম হয়। তো প্রত্যেকটা মুহূর্তেই এই যে ভালো থাকার জন্য জ্যোতিষের আশ্রয়, সেই আশ্রয়টা কিন্তু বহু বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে সততার সাথে নিষ্ঠার সাথে করে আসছেন, তাই একটা ব্র্যান্ড নেম হয়ে গিয়েছে শ্রী তপন শাস্ত্রী মহাশয়। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে 22840153 এবং 22866358 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে ওং তারাদেবৈ বিদ্মহে মহাশ্মশানবাসিন্নৈ ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ ওং কালী কালী মহাকালী কালিकै পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে ওং কালিকা ওই বিদ্মহে মহাশ্মশানবাসিন্নৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আশা রাখি শান্তির বাণী আপনাদের সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং সকলে খুব ভালো থাকুন। আজকের অনুষ্ঠান শুরু করব কিন্তু তার আগে একটা অনুরোধ, একদম সকলে পেন খাতা নিয়ে বসুন কারণ আছে কিন্তু শাস্ত্রীজি অনেক কিছু টিপস দেবেন আপনাদের জন্য। এবং সামনেই অম্বুবাচী তিথি, যে তিথির জন্য আপনারা সেই সময়টা জানার জন্য কিন্তু প্রত্যেকে মুখিয়ে রয়েছেন এবং সারা দিনভর যত অনুষ্ঠানই চলুক না কেন টিভির পর্দায় আপনার অনুষ্ঠানের একটা অন্য কিন্তু মাহাত্ম্য রয়েছে এবং মঙ্গলবার দিন এই অনুষ্ঠানটা কিন্তু অনেকেই মিস করছেন। কারণ আমার যারা পরিচিত মহল থাকে তারা বলে আজকেও লাইভ হলো না, তো তাদের জন্য বলি যারা হয়তো লাইভটা হচ্ছে না আমাদের টিভির পর্দায় অনেক সময় আপনারা মিস করে যাচ্ছেন, তাদের যেটি সুখবর দিই, আপনারা এখন প্রত্যেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে পরিচিত, তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রো তপন শাস্ত্রী। ইউটিউবে এই নামটি সার্চ করলেই শাস্ত্রীজির বিভিন্ন অনুষ্ঠান পেয়ে যাচ্ছেন, সাথে থাকছে প্রচুর টোটকা এবং সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ উপকৃত। একদমই। আচ্ছা, আমাদের সাথে তো প্রথমেই বন্ধু রয়েছেন, কি করে একটু নিয়ে নি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলে সম্বন্ধে কষ্ট করে যদি লাইনটা পেয়েছি, আমি মানে এত ট্রাই করেছি কিছুতেই আমি লাইনটা পাচ্ছিলাম না, আজকে একটু পেয়েছি। হ্যাঁ, তা বলছি একটু ছেলের সম্বন্ধে একটু জানবি। ছেলের নামটা বলুন। ওর নাম রাজদীপ বারোই। হ্যাঁ, ডেট অফ বার্থ? 2003 11ই মার্চ 9:20। আচ্ছা, 11ই মার্চ 2003 সকাল 9:20। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। রাশি লগ্ন জানা আছে?
সকাল 9টা 20 তো সকাল 9টা 20। হ্যাঁ হ্যাঁ বলুন। না না রাশি লগ্নটা বলুন। আচ্ছা আচ্ছা মঙ্গলবারে জন্ম, তুমি চুপ করে থাকো, বলো মঙ্গলবারে জন্ম মা? মঙ্গলবার মেষ লগ্ন বৃষ রাশি, মেষ লগ্ন বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ওর জন্ম আছে। কেমন? কিন্তু এখানে ছক যেটা পাচ্ছি মা, উচ্চ শিক্ষার যোগ আছে। ও কিন্তু উচ্চ শিক্ষা করে বাইরে চাকরি নিয়ে চলে যাবে। বৃহস্পতি ভালো আছে, কর্কটের ঘরে উচ্চস্থ আছে। রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ আছে। মঙ্গল বসে আছে বৃহস্পতির ঘরে। খুব ভালো এখানে ছকটা পাচ্ছে। কিন্তু একটু রাগ জেদটা বেশি থাকবে, বাকি পড়াশোনা আস্তে আস্তে এগিয়ে যাবে। এখন কি পড়াশোনা ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে তো? হ্যাঁ এখানে বা ভালো ছেলে, বললাম তো ভালো ছেলে, ছকটা পাচ্ছি। কোথায় পড়ছে? শিবপুর। শিবপুর মানে ইঞ্জিনিয়ারিং এর একটা হাব, মানে ভালো জায়গা সবচেয়ে। শিবপুর, যাদবপুর, খড়গপুর, যাই হোক। তো এখানে যে জায়গাগুলো পাচ্ছি যথেষ্ট ভালো আছে। এই জায়গাটার মধ্যে থেকে ভালো কিছু করবো, এমটেক করে বিদেশ যাত্রা আছে এবং বাইরে চাকরি করবে। চাকরির সূত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ভারতবর্ষের বাইরেও চলে যেতে পারে, এরকম যোগ। হ্যাঁ সরকারি চাকরির যোগ প্রবল ভাবে ইন্ডিকেট করছে মা। সরকারি চাকরি হবেই, কারণ বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে আছে চতুর্থে এবং কর্কটের ঘরে মূল ত্রিকোণে ভালো নক্ষত্রে। বৃহস্পতি কর্কটের ঘরে উচ্চস্থ অবস্থায় আছে, মঙ্গল বৃহস্পতি ঘরে বসে আছে এবং রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে খুব ভালো স্থানে। একাদশে রবি বুধ, একাদশে রবি বুধ মানে একাদশ থেকে আমাদের আয়। একাদশ হচ্ছে রবি বুধটাও সরকারি চাকরি দেখে। দুটো গ্রহ বারবার বলেছি সরকারি চাকরি দেখে, একটা হচ্ছে রবি, একটা বৃহস্পতি। বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কটের ঘরে মূল ত্রিকোণে বসে আছে এবং রবি বসে আছে বুধের সাথে যুক্ত হয়ে একাদশে। একাদশটা আমরা আয় বিচার করি। একাদশ হচ্ছে আমাদের পড়াশোনা, একাদশ থেকে আমাদের ভালো চাকরি। এখানে যা পাচ্ছি তাতে করে যোগ কিন্তু প্রবল ভাবে ইন্ডিকেট করছে সরকারি চাকরি। কেমন? সামনে একটা সরকারি চাকরি পরীক্ষা দেবে, পরীক্ষা তো কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য টেনশন করছি। আমি খুব চেষ্টা করছি আপনার কাছে যাওয়ার জন্য। আমি তাদের কাছে একটু কথা বলিনি, দেখি লাইনটা পাই। যথেষ্ট ভালো ছেলে মা, তুমি রত্নগর ওই ছেলে। কিন্তু এখানে যা পাচ্ছি ছকটা আমি খারাপ পাইনি। শুধু রাগ জেদ হবে, পেটের একটু গোলমাল হবে, স্কিনের প্রবলেম হবে, চুল একটু উঠে যাবে, এইগুলো একটু হবে। বাকি জায়গা যথেষ্ট ভালো আছে। শরীরের দিকে একটু নজর দিতে বলবে, পড়াশোনার দিকে যথেষ্ট ভালো আছে। ঠিক আছে? তুমিও হ্যাপি, কিন্তু ওর পড়াশোনা ওর কাজকর্ম নিয়ে তুমি হ্যাপি। হ্যাপি কিনা বলো? সত্যি আমি খুব খুশি। খুব ভালো করছে, বিটেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটে ভালো করেছে। ফোর্থ ইয়ারে যথেষ্ট ভালো আছে মা। ফোর্থ ইয়ার যখন এখন দেবে তো জুলাই থেকে, এখন ওর দশা রবির দশা চলছে। ঠিক আছে? যথেষ্ট ভালো আছে, ও ভীষণ ভালোভাবে এগিয়ে যাবে। কেমন? খুব ভালো থেকো, জয় মাতা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটা ভালো চার্ট পাওয়া গেছে, একদম প্রথমেই ভালো চার্ট, এটা ভালো লাগছে। রবি বুধ আমি বলেছি, যদি আমি বারবার বলে থাকি, যদি গ্রহ আমাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশি নিয়ে আমাদের কিন্তু জীবন। কারুর যদি প্লাস চিহ্ন মানে বলে প্লাস চিহ্নকে আমরা জানি কি প্লাসটা। প্লাস মানে প্রথমে মেষ, তার ঠিক নিচের ঘরটা তুলা। প্লাসের যে আরেকটা দাড়ি টানছি আমরা, ঠিক এই দিকে আছে কর্কট আর এই দিকে আছে মকর। এই বৃহস্পতি যদি কারুর থাকে কর্কটের ঘরে আর রবি যদি থাকে মেষের ঘরে, তাহলে রবি হচ্ছে প্রথম, প্লাসের হচ্ছে প্রথম ঘরটা হচ্ছে মেষ, মেষের ঘরে রবি, ঠিক তার নিচের তুলার ঘরে শনি, ঠিক বাঁ দিকের ঘরটা কর্কট, কর্কটের ঘরে বৃহস্পতি, ঠিক ডান দিকের ঘর হচ্ছে মকর, মকরের ঘরে মঙ্গল। এই 4টে গ্রহ যদি কারুর অবস্থান করে, তার ভবিষ্যৎ দেখতে হবে না। অথবা মঙ্গলের অধিপতি, মেষের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল যদি নিজের ঘরে থাকে মেষের ঘরে, প্লাস হলে তার নিচের ঘরটা হচ্ছে শনি, সেখানে যদি শুক্র থাকে, শনি হয়তো রইল না, তার মধ্যে শুক্র রইল, ঠিক তার বাঁ দিকের ঘরে যদি চন্দ্র থাকে কর্কটের ঘরে, আর ঠিক ডান দিকে যদি কারোর শনি থাকে, মকরের অধিপতি শনি, এই গ্রহগুলো থাকলেও কিন্তু তার জীবন কিন্তু ভীষণভাবে ভালো যাবে। আমাদের জীবন সবসময় প্লাস হয়ে যাবে। দেখবেন এই 4টে গ্রহ যদি সাথ দেয় আপনার, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। প্রথমে যেটা বললাম যে ওই প্লাসের মধ্যে যদি মেষের ঘরে রবি থাকে, প্রথমে যে গ্রহের অবস্থান বললাম এই গ্রহ থাকলে কিন্তু ভালো হয়। কিন্তু সবার পজিশন এরকম থাকে না, যদি থাকে জানবেন বিরাট ব্যাপার। অথবা 9টা গ্রহের মধ্যে 5টা গ্রহ যদি খুব ভালো জায়গায় থাকে, খুব কমফোর্টেবল জোনে থাকে, নিজের ঘরে থাকে,
উচ্চস্থ অবস্থায় থাকে তারও ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল আছে। এগুলো হচ্ছে জ্যোতিষের কথা বলছে, মিলিয়ে নেবেন আপনাদের কথা। একদমই তাই। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার নিজের জন্য একটু জানবো। হ্যাঁ, নামটা বলুন। ওম প্রকাশ স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 10/3/1996। 10/3। হ্যাঁ, 1996। সময়? রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায়? কোনটাই, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, সঙ্গে থাকবেন। কোনটাই? কাঁথি। কি বার ছিল? রবিবার ছিল বাবা, রবিবার। হ্যাঁ, রবিবার ছিল স্যার। হ্যাঁ, তোমার তুলা লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়ি অর্থাৎ রাক্ষসগণ, এবং তোমার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, বিপ্র বর্ণের তুমি জাতক। কেমন? এখানে ছকটা যেতে হবে, পড়াশোনা তোমার যথেষ্ট ভালো হওয়ার কথা, কিন্তু কাজকর্ম ভালো কিছু হচ্ছে না, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। কি কাজ করছো এখন? এই যে কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, এখন মতো হয়নি সেরকম। কি বললাম, 96-এ জন্ম মানে অনেকটা তোমার পেরিয়ে গেছো। তোমার বন্ধু বান্ধব এখন চাকরি করছে, বিয়ে থাও হয়ে গেছে। কেমন? কিন্তু তোমার দেখো পরীক্ষা দিয়ে যাচ্ছে, হচ্ছে না কেন? ছকটা এবং আগের ছকটা কত সুন্দর কথা বললাম, এই ছকটাতে আমি সুন্দর কথা বলতে পারলাম না, কারণ এখানে শনি কেতু একটা খুব অশুভ দোষ সৃষ্টি করেছে, পিতৃদোষ সৃষ্টি করেছে। ঠিক আছে, রাহু তোমার দ্বাদশে বসে আছে, চন্দ্র তোমার নিচস্থ হয়ে বসে আছে, রবি বুধ সৃষ্টি করেছে ভালো, কিন্তু ওখানে শনির ঘরে রবি বুধটা সৃষ্টি করেছে, শনি কেতু এক ঘরে বসে আছে, যার ফলে তোমার জায়গাটা কিন্তু হচ্ছে না। কিন্তু এখানে ছক যা বলছে তোমার কিন্তু জায়গা হবে। এখন যেটা তোমার দশা চলছে, ছোটখাটো চাকরি প্রাইভেটে কোথাও করনি তুমি? না, এই চেষ্টা করছি স্যার, ডিটেক্ট করেছি প্রাইমারি টিচারের জন্য, মানে পরীক্ষাগুলো দিচ্ছি আর কি। বুধ আর শুক্রের দশা চলছে, এখন দশাটা একটু ভালো আছে তোমার, বুঝতে পারছো? তুমি লিখে রাখো 9/5/2025-এর মধ্যে তোমার চাকরি হবে, 9/5/2025-এর মধ্যে। কেমন? প্রতিকার তো করতে হবে, তোমার শনি কেতুর দোষটা কাটাতে হবে, এটা পিতৃদোষ হয়ে বসে গেছে। এবং রবি বুধের একটা, রবি হচ্ছে যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতিগতি সম্পর্ক, বৃহস্পতি হচ্ছে জ্ঞান চেতনা বিবেক, দুটো গ্রহ ভালো চাকরি দেয়, রবি আর বৃহস্পতি। রবি তোমার শনির ঘরে হয়ে গেছে, আর বৃহস্পতির নিজস্ব ধনুর ঘরে আছে। এই জন্য তোমাকে বুকটুকে বলতে পারছি 9/5/2025-এর মধ্যে চাকরি হবে। বৃহস্পতি ভালো আছে, রবি খারাপ হয়ে গেছে। তোমার দেখো হাতের দেখো রেখাটা, রবির জায়গা দেখো, রবির জায়গা বুঝতে পারছো, এই জায়গা দেখো, এই জায়গা, এই একদম বলছি তো গোলমাল আছে, যার ফলে তোমার এখানে ছকও খারাপ, হাতেও রবি খারাপ আছে। হাতের মধ্যে তিল আছে, কালো তিল, হাতের মধ্যে কালো তিল শুক্র স্থানে হালকা আছে, ওটা ক্ষতি খুব। দেখো বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু আমাদের অর্থ দেয়, শুক্র আমাদের অর্থের প্রাচুর্য দেয়। শুক্র কিন্তু চাকরির ক্ষেত্রে বিশাল ভূমিকা গ্রহণ করে। শুক্র গ্রহ ভালো না থাকলে তার সুখ শান্তি হবে না, তার অর্থের প্রাচুর্য আসবে না, তার মানে সমস্ত দিক থেকে একটা গোলমাল হবে। সেই আঙুলের তিল অবশ্যই, তুমি যাদের তিল আছে, তুমি বলে বলছে না, সবাই কি বলছি, যাদের তিল আছে হাতের মধ্যে তিল থাকা খুব খারাপ। এই আঙুলের মধ্যে যদি তিল থাকে তাহলে খুব খারাপ। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, হাতের তিল থাকলে সাদা চন্দন লাগাবেন প্রতিদিন, আস্তে আস্তে তিলটা অমিট হয়ে যাবে। তিলের যে ক্ষতিকর ব্যাপার, হাতের মধ্যে তিল থাকা মানে ক্ষতি। এই বৃহস্পতির আঙুলে তিল থাকলে অর্থ বেরিয়ে যাবে, শনির আঙুলে তিল থাকলে কিন্তু এখানে তোমার ঝুট ঝামেলা অশান্তি লেগে যাবে, রবির আঙুলে তিল থাকলে অপযশ বদনাম হবে, বুধের আঙুলে তিল থাকলে তোমার ডিসিশন মেক করতে প্রবলেম হবে, শুক্রের আঙুলে তিল থাকলে কি হবে, সুখ শান্তির অভাব হবে, একটা শরীরের কষ অনেক কমে যাবে, সন্তান সন্ততির ক্ষেত্রে অনেক ডিস্টার্ব হওয়া নিয়ে সমস্যা দেখা দেবে। অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্য হাতের যে কোনো জায়গায় যদি তিল থাকে সাদা চন্দন লাগাবেন। এটা সাদা চন্দন হচ্ছে তিলের খাদ্য, লাগালে তিল কিন্তু সন্তোষ, প্রত্যেকের একটা ব্যবস্থা আছে। তিলটা লাগালে, তিলে যদি সাদা চন্দন লাগানো যায়, তিলের যে অশুভত্ব সেটা কিন্তু অনেকটা অমিট হয়ে যায়, অনেকটা ক্ষতি যেটা হওয়ার দরকার সেটা হবে না। অবশ্যই তিলের লাগাবেন। একদমই তাই, খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম। এরপর দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমার প্রণাম। আশীর্বাদ মা, বলো মা। কার জন্য জানবেন? আমি একটু নিজের জন্য জানবো। হ্যাঁ, নামটা বলুন। আপনার নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29শে নভেম্বর 1991 সাল। সময়? জন্মস্থান কোথায়? দুপুর কটা? দুপুর 2:15, তাই তো? হ্যাঁ, জন্মস্থানটা বলুন। কোথায়? কলকাতা। শুক্রবার জন্ম ছিল মা, শুক্রবার।
তোমার মীর লগ্ন সিংহ রাশি, মীর লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ, কৃষ্ণপক্ষের নবমী তিথিতে তোমার জন্ম। বুঝতে পারছো মা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তোমার এখানে যেটা পাচ্ছি, তোমার একটু সুখ শান্তির কিছু অভাব হচ্ছে, তোমার যোগ্যতা অনুযায়ী ফল হচ্ছে না, সবার জন্য তুমি করবে, সুনামটা কম হবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের জায়গাটা 91 সালে জন্ম মানে বিয়ের জায়গাটা বাধা। দেখো এখানে ছক বলছে বিয়ে হওয়া নিয়ে সমস্যা, বিয়ে হয়ে যাবার পর সমস্যা, প্রেম প্রীতি যোগ থাকবে, সেটা কিন্তু নষ্ট হবে, তার থেকে তুমি আঘাত যন্ত্রণা পাবে, এরকম যোগ ইন্ডিকেট করছে। এরকম কিছু হয়েছে? মানে ওটা তো পাইনি, কিন্তু বিবাহটা হয়নি। তাহলেই তো হলো, প্রেম প্রীতি যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আঘাত হবে না। প্রেম প্রীতি হয়েছে কিন্তু বিয়ে হয়নি মানে তো আঘাত যন্ত্রণা পেয়েছো তুমি। এখানে হরস্কোপ তাই বলছি। কেন বললাম এটা? তোমার প্রথম কথা হলে বুধ আর রাহু এক ঘরে বসে আছে, ডিসিশন মেক করতে প্রবলেম হয়, সঠিক। ভাগ্যস্থানে বুধ রাহু, এটা মানে খুব ক্ষতিকর ব্যাপার। তোমার ভাগ্য সুপ্রসন্ন না, তোমার কিন্তু কর্মযোগ আছে, কিছু কর্ম করো। আমি কর্মের চেষ্টা করতে চাচ্ছি কিন্তু কিছুই তো হচ্ছে না। এখানে কি বলছি, কর্মযোগ আছে, কিছু কর্ম করার কথা, কিন্তু ভাগ্য তোমার সুপ্রসন্ন না। ভাগ্যস্থানে বসে আছে বুধ এবং রাহু। বুধ হচ্ছে কর্মের একটা কারক গ্রহ ছোটখাটো, রাহু সেই ব্যাগড়া দেবে। কিন্তু একটা জায়গা কেন বললাম কর্মযোগ আছে তোমার, তোমার বৃহস্পতি চন্দ্র কিন্তু খুব ভালো আছে, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে বৃহস্পতি চন্দ্র আছে। যেহেতু বৃহস্পতি চন্দ্র একটা রাজযোগ বলি আমরা, যেহেতু ষষ্ঠ ঘরে আছে, ষষ্ঠে আমাদের দুস্থান বলি, জ্যোতিষের 6, 8, 12 দুস্থান, 6 হাউস, 8 হাউস, 12 হাউস আমরা দুস্থান বলি। সে দুস্থানে বসে আছে কিন্তু বৃহস্পতি চন্দ্র, যার ফলে তোমার এটা ক্লিক করছে না। এই জায়গাটাকে তোমাকে ঠিক করতে পার। বিবাহিত জীবন আরো বললাম খারাপ কেন, শুক্র তোমার নিচস্থ বসে আছে, কন্যার ঘরে শুক্র বাজে একটা নক্ষত্র বসে আছে, সুখ শান্তির অভাব। তোমার গাইনোকোলজি কোনো সমস্যা হবে, স্কিনের প্রবলেম, পেটের গন্ডগোল, কোন অপারেশন চোখ পাচ্ছি, এরকম কিছু হয়েছে বা ইন্ডিকেট পাচ্ছ? মানে আমার গাইনোর সমস্যা আছে এবং স্কিনের মাঝে মাঝে সমস্যা দেখা যায়। আমি পাচ্ছি মা, ওই জন্য বললাম। এখানে শুক্র যদি কারো নিচস্থ থাকে, বাজে নক্ষত্র হয়ে যায়, গাইনো ওভারিয়ান সিস্ট হতে পারে, পিরিয়ডিক্যাল ব্যাপারটা তোমার গোলমাল হবে, গাইনোকোলজি সমস্যা নিয়ে তোমার ইয়ে হবে। এবং শুক্র যেহেতু গ্ল্যামারের কারক গ্রহ, তোমার যথেষ্ট গ্ল্যামার থাকা সত্ত্বেও মাঝে মধ্যে তোমার ডিস্টার্ব হবে, স্কিনের প্রবলেম হয়ে যাবে। একটা মেয়ের কাছে স্কিনের প্রবলেম মানে মারাত্মক একটা তার যন্ত্রণা। হ্যাঁ, বলছি শাস্ত্রী, আমি কি কাজ করতে পারি? কোনো সরকারি বা বেসরকারি? সরকারি চাকরির যোগ তোমার সব পেরিয়ে গেছে, তুমি বেসরকারি আন্ডারে চাকরির চেষ্টা করো। বুঝতে পারছো? তোমার ক্রিয়েটিভিটি তোমার মধ্যে অনেক আছে, তুমি কিছু ভালো ক্রিয়েটিভ কিছু কাজ করতে পারো। কোনো বেসরকারি আন্ডারে চাকরির চেষ্টা করো, বা কোনো বিউটি পার্লার খুলতে পারো, বা কসমেটিক্সের কোনো বিজনেস করতে পারো, বা কসমেটিক্স লাইনে কোনো চাকরি করতে পারো। এগুলো কিন্তু ভালো হতে পারে। সেটা কবে নাগাদ করলে ভালো? মোটামুটি দেখো এখন তোমার যে তোমার তো টাইমটা কবে নাগাদ? ভালো টাইম বলে দিয়েছি, কিন্তু তোমার ছক কিন্তু খুব ডিস্টার্ব মা, খারাপ লাগছে বলতে। এখন তোমার রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা। 29 নিশ্চয়ই বলবো। বৃহস্পতি এবং রাহুর দশা চলছে তোমার এখন, রাহুর দশা আর বৃহস্পতির অন্তর্দশা 29/10/2026 পর্যন্ত থাকবে, অনেকটাই টাইম। তবু বলবো বৃহস্পতি তোমার ভালো আছে, যেহেতু বৃহস্পতি তোমার কথাই সৃষ্টি করেছে রবির ঘরে, অর্থাৎ তোমার সিংহের ঘরে বৃহস্পতি বসে আছে। রবির সঙ্গে বৃহস্পতির একটা ভালো বন্ধু গ্রহ, ওখানে রাজযোগ সৃষ্টি করেছে, আবার চন্দ্র বসে আছে, কিছুটা ভালো এটা পাওয়া যাচ্ছে। তুমি একটা ভালো বৃহস্পতির প্রতিকার করা। বৃহস্পতিবার প্রতিকার মানে লক্ষ্মী কড়ি আছে না, বাজার থেকে সাদা ধপধপে একটা লক্ষ্মী কড়ি ছোট্ট কিনতে পাওয়া যায়, কিনে এনে বৃহস্পতিবার ঠিক শুক্লপক্ষের বৃহস্পতিবার 12টার আগে, ঠিক 12টার আগে একটা লাল শালুর মধ্যে বেঁধে বাঁ হাতে পড়ো। তুমি বাঁ হাতে পড়বে, কেমন দেখবে অনেক ভালো ফল পাওয়া যায়। আর বৃহস্পতির প্রতিকার আরো কিছু আছে, সেগুলো শুনতে থাকো, আমি নিশ্চয়ই তোমাকে বলবো। আর কামাখ্যা যাচ্ছি, কামাখ্যার কিছু টটকা বলবো, সেগুলো তুমি ফলো করো। আমি পাচ্ছি তোমার জীবনটা খুব ডিস্টার্ব। 91 সালে জন্ম, এখনো বিয়ে হয়নি, কোনো চাকরি বাকরি পাওনি, অথচ পড়াশোনার জায়গাটা আমি মাস্টার্স পাচ্ছি। মাস্টার্স করেছো?
হ্যাঁ মাস্টার্স করেছি। এখানে পাচ্ছি ছকে, মানে ছকে এখানে বলে দেবো আমি কি পড়াশোনা করেছো। তো আমি তোমার গ্র্যাজুয়েশন, অবশ্যই আপনাকে মানে কোনো কিছু তো লোকাভাব নেই বা ইয়েও নেই। কারণ এখানে পাচ্ছি, দেখো এখানে ছকটা যা বলছে তোমার মাস্টার্স করার কথা, আমি বলিনি উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশনটা পেন করে বসে আছো, তোমার মাস্টার ডিগ্রি হয়ে যাওয়ার কথা, তাতেও তুমি চাকরি পাচ্ছ না। তুমি দেখতেও কিন্তু খারাপ না, ভালো দেখতে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ছক বলছে যথেষ্ট সুন্দরী মহিলা, তন্নি বন্যী মহিলা যেটাকে বলে সেটা তুমি। তোমার মধ্যে মন খুব উদার মনা, তুমি উদার মনা করতে গিয়ে তুমি প্রেম প্রীতি করে আঘাত পেয়েছো, যন্ত্রণা দিয়েছে তোমাকে, সেই বিয়েটা পর্যন্ত ক্লিক করছে না, যার ফলে তুমি জীবন সম্বন্ধে আর চাকরি বাকরির জীবন সম্বন্ধে ক্ষতবিক্ষত হয়ে বসে আছে। তার সাথে শারীরিক ডিস্টার্ব, গাইনোকোলজির সমস্যা, গাইনির সমস্যা, তার সাথে তোমার স্কিনের প্রবলেম এবং লোয়ার পোর্শনে হাঁটু কোমরেও ব্যথা যন্ত্রণা তোমার হবে। কেমন? হ্যাঁ ভীষণ পরিমাণে, মানে শাস্ত্রী মানে কিছুতেই কিছু কমছে না। তুমি ভালো একটা জ্যোতিষের সাথে পরামর্শ করে চাকরিটা তোমার আগত, তোমার চাকরি এর মধ্যেই হবে, তুমি চেষ্টা করো, ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে তুমি আলোচনা করো। ওকে মা? জায়গা কিন্তু ভীষণ ভালো আছে। আর যদি জ্যোতিষের সঙ্গে আলোচনা না করো তাহলে কি তোমার হবে না? নিশ্চয়ই হবে, একটু দেরি হবে, সে 2026-এর পর। তার মানে অনেকটা তোমার আরো পেরিয়ে যাবে, তার মধ্যে বিয়ে, তোমার বয়সটা অনেক হয়ে গেছে, তার মানে বিয়েটাও পিছিয়ে যাবে। কাজকর্ম হয়ে গেলে না ভালো বিয়ে হয়ে যায়। কেউ যদি হয়তো বিয়ে হচ্ছে না, কালো কুৎসিত মেয়ে, কোনোদিন ছেলে পছন্দ হচ্ছে না, তার কোয়ালিটি যদি ঠিক থাকে, চাকরি যদি সে ভালো করে, সে কিন্তু ভালো ঘরে চলে যেতে পারবে। তার মানে গুণ কিছুটা কিন্তু রূপকে ছাপিয়ে যায়, এটা কিন্তু একদম অন্যরকম কথা বললাম আমি। গুণ যদি থাকে, তার রূপটা, অনেকের গুণী মহিলা আছে দেখতে সুন্দরী না, তাকে একটা ভালো ছেলে, দেখতে সুন্দর ছেলে কিন্তু বিয়ে করে নিয়েছে। এগুলো হচ্ছে জ্যোতিষের বাইরের কথা বলছি আমি, এগুলো বাস্তব সত্য কথা বলছে। কিন্তু দেখবেন, যার ফলে আমি প্রত্যেক মেয়েকে বলি, যাদের একটু দেখাশোনার ব্যাপার আছে, অনেক মেয়ে দেখছি সেতি হয়ে গেছে, মুখটা সাদা হয়ে গেছে, হাতে সাদা সাদা ওই যেটা সেতি ধবল বলি আমরা, বেরিয়ে গেছে। দেখতে ভালো, ভালো পড়াশোনা করছে, আবার মাঝে মধ্যে করছে না, তাকে আমি শুধু যুক্তি দিতে, ভালো করে পড়াশোনা কর, তোর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু সেতি থাকলে আমার ঘরের ছেলের সঙ্গে বিয়ে দেবো না, বা কোনো বাম্মা তার ছেলেকে ওই সেতি একটা মেয়ের সাথে বিয়ে দেবে না। হয়তো একটু অল্প হয়েছে, হাতে একটু অল্প হয়েছে, গুণ আছে মেয়েটা, আমি তোর গুণ দরকার, গুণটা হয়ে গেলে কিন্তু অনেক তোর ছেলে বিয়ে করে নেবে, তোকে আমি বলে দিলাম। গুণী মানুষদের সব জায়গায় কদর। উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চৈব তিষ্ঠতিস বান্ধব বিদ্যাত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে। গুণী বিদ্যান সারা পৃথিবীতে সমাদর পাবে, সে কানা কুটে কালো কুৎসিত যাই হোক না কেন, তার কিন্তু তার যদি গুণ থাকে, সমাজের শীর্ষ স্থানে বসে থাকবে, বসে আছেন, বসে থাকবে, বসে থাকবে, যদি তার গুণ থাকে। রূপটা নিয়ে তার কোনো ব্যাপার নাই। গুণী মানুষের কদর কিন্তু সর্বত্র, সব জায়গায়। সেই ক্ষেত্রেই বলবো, অনেক মেয়ে কালো, দেখতে ভালো না, আমাকে এসে বলছে শাস্ত্রী যে ক্লাস 12-এ পড়ে, বলে আমি তো খুব দেখতে বাজে, আমার কি ভালো বিয়ে হবে? 12-এ পড়ছে, তার চিন্তাটা বিয়ে কখনো ভালো হবে কিনা, আমি তো খুব কালো। আমি কিচ্ছু দরকার নাই, কালো হচ্ছে জগতের আলো, তুমি ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাকে আর কেউ কালো বলবে না, তোমার রংটা প্রত্যেকে বলবে ফর্সা এবং তুমি সুন্দর। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। এই ধরনের ঘটনা যদি কারো থাকে, শুধু মন দিয়ে পড়াশোনা করে যাও, গুণবতী হও। সেই মেয়েদের বলবো গুণমতী। ছেলেদের একটু কালো হলেও কোনো সমস্যা না, মেয়েরা যদি কালো হয়, একটু দেখতে শুধু যদি অন্যরকম হয়, তাদের ক্ষেত্রে বাবা মার চিন্তা থেকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক দেখাশোনা হচ্ছে, পছন্দ করছে না, তার জন্য তার গুণ দরকার। আমি বলছি গুণবতী হলে তার কোনো প্রবলেম নাই। নিশ্চয়ই আমি ঠিক কথা বললাম, আপনারা মেনে নেবেন আমি কি বলছি। একদমই তাই। খুব সুন্দর একটা কাউন্সেলিং আমরা পেলাম, কারণ আমাদের চলার পথে এরকম অনেক সমস্যাই তো থাকে, সামাজিক ব্যাধি এগুলো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য শাস্ত্রীজির এই মূল্যবান বক্তব্যটা ভীষণ দরকারি ছিল। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বর্ষা ঘোষ বলছি হুগলি থেকে। আচ্ছা, নিজের জন্য জানবেন? আমি নিজের জন্য জানতে। হ্যাঁ, ডেট অফ বার্থ? আমার 25শে মার্চ 2000। সময়? সকাল 10টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ সকাল 10টা, সকাল 10টা, 25শে মার্চ 2000। হ্যাঁ হ্যাঁ। কি বাজছিল মা তোমার? শনিবার ছিল? শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, এবং তোমার দেবগণ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম। আচ্ছা। এরপর যা ছকটা পাচ্ছি, তোমার পড়াশোনা করার অনেক চেষ্টা, উচ্চ জায়গায় যাব, ভালো খাবো, ভালো পড়বো, ভালো মানুষের সাথে প্রেম করব, ভালো কিছু করব, এগুলো কিন্তু তোমার বিরাট ইচ্ছা।
কিন্তু সেই জায়গাটা হচ্ছে না, সেই জায়গাটায় তোমার ব্যর্থ মনোরোধ নিয়ে তোমাকে ব্যাক করতে হচ্ছে। তিনটে কথা বললাম, তোমার উচ্চ আশা প্রচুর, এখানে ছকটা বলছে ভালো খাবো, ভালো পড়বো, ভালো মানুষের সাথে একটা প্রেম করে ঘর, সুখের ঘর বাঁধবো, এইসব স্বপ্ন তোমার মধ্যে কিন্তু আছে, কিন্তু কোন জায়গাটায় তোমার হচ্ছে না। পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, তৃতীয় রাহু বসে আছে। সবচেয়ে বড় কথা কি, তুমি ভালো বন্ধু বান্ধব পাওনি, যে ভালো বন্ধু পাচ্ছ দুদিন থেকে তারপরে পালিয়ে যায়। একদমই তাই হয়েছে। আমি কি ঠিক বলছি? তাই হয়েছে একদম। কেন বললাম তৃতীয় ঘরে বসে আছে, চন্দ্রের ঘর তৃতীয় ঘরটা, তোমার লগ্ন হচ্ছে কি বললাম, কি লগ্ন বললাম, বৃষ লগ্ন। বৃষ লগ্নের দ্বিতীয় এবং তৃতীয় ঘর হচ্ছে কর্কট, কর্কটের অধিপতি চন্দ্র, সেই চন্দ্রের ঘরে বসে আছে রাহু। তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব, আত্মীয় এবং রিলেটিভদের বিচার করতে হয়। তোমার আত্মীয় রিলেটিভ তোমাকে হিংসা করে, জেলাস করে। একটু যদি পড়াশোনায় ভালো যাও, আত্মীয়রা মাথায় হাত পড়ে যায় ওদের। তোমার কোন এক্সট্রা ক্যাটেগরি বা পারফরমেন্স যদি তোমার একটু ভালো তুমি দেখাতে পারো কারুর কাছে, তোমার আত্মীয়দের মাথায় হাত হয়ে যায়। এবং বন্ধু বান্ধব থেকে না, বন্ধু থেকেও কিন্তু তুমি একটা বিরোধিতামূলক আচরণ পাবে। আমি কি ঠিক বলছি? একদমই তাই। বন্ধু বেশি থাকে না, বেশি বন্ধু তো নেইও। যাই হোক, তোমার যেটুকু আছে বন্ধু তো দরকার, প্রত্যেক মানুষের বন্ধু দরকার। তো সেই তোমার বন্ধু যেটা আছে সে গন্ডগোল তোমার পাচ্ছি। আচ্ছা, পড়াশোনাটা কি করেছো? আমি তো উচ্চ শিক্ষার যোগ পাচ্ছি, কিন্তু বাধার মধ্যে হবে। কি করেছো? পড়াশোনা আমি এমএ কমপ্লিট করেছি আগের বছর সংস্কৃত নিয়ে। আমি পিএইচডির জন্য পরীক্ষা দিয়েছিলাম, আমার পরীক্ষাটা হয়নি, পাস করিনি আমি। এখন বর্তমানে আমি চাকরির জন্য চেষ্টা করছি। কি বলেছি আমি, তোমার উচ্চ শিক্ষার যোগ আছে, আমি বলিনি হ্যাঁ পড়াশোনা মানে এমএ সংস্কৃত করেছো মানে অনেকটাই গেছো। আমি কি বললাম এখানে ছক বলছে উচ্চ শিক্ষার যোগ, আমাকে বলতে মুখে মানে বলা করালো এই ছকটা দেখে উচ্চ শিক্ষার যোগ আছে, কিন্তু তুমি যেটা চেষ্টা করছো গত বছর দিয়েছিলে সেটা হয়নি, বাধা হচ্ছে, তাই তো? তুমি পিএইচডি করতে পারো, পিএইচডি তোমার যোগ কিন্তু এখানে আছে। আমি আসলে বিদেশ থেকে করতে চাইছি, সেটা কি সম্ভব? একদম সম্ভব আছে, তুমি চেষ্টা করো। বিদেশটা দেখে শুক্র, কিন্তু এই শুক্র গ্রহ তোমার কিন্তু খুব ভালো জায়গায় বসে আছে এবং তুমি করতে পারো। কোথায় আছে জানো? দশম ঘরে। দশম স্থানটাকে বলি আমরা কর্ম। তাহলে তুমি কি করবে? বিদেশে ডক্টরেট করে বিদেশে তুমি করবে, কর্ম করবে। এই কর্মের জায়গাটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে এবং তোমার এটা কথায় বসে আছে এবং সেখানে সেটা কিন্তু কর্মস্থান। কর্মস্থানে শুক্র বসে আছে, শুক্র বিদেশটা দেখে। অতএব তোমার বিদেশের মাটিতে বিচরণ করা এখানে কিছু অসাধ্য কিছু নেই ছকটার মধ্যে। আমি যতটুকু জ্যোতিষতন্ত্রের আধারে আছি, যতটুকু বুঝি, আমি বোঝাতে পারছি না, আমি জানি না। এবং অনুষ্ঠানে যারা দেখবে বুঝবে আমি কি বলতে চাচ্ছি। তুমি কিন্তু চেষ্টা করো, জায়গা কিন্তু ভীষণ ভালো আছে এবং তুমি ভালো কাজ করার সঙ্গে সঙ্গে সবসময় ভালো কাজের দিকে যুক্ত থাকো। রবিও তোমার একাদশে বসে আছে, খুব ভালো, ঠিক আছে? তুমি চেষ্টা করো, চেষ্টা করো। তোমার শনি গ্রহটা খারাপ আছে, দ্বাদশে বসে আছে শনি গ্রহ, যার ফলে তোমার লোয়ার পোর্শনে শনি একটা নিচস্থ হয়ে বসে আছে দ্বাদশে। জ্যোতিষের 6, 8, 12 দুস্থান বলি, দুস্থানে শনি বসে আছে নিচস্থ হয়ে। শনির একটা প্রতিকার তোমাকে করাতে হবে। সেটা তন্ত্র মতে হোক, আমাদের জ্যোতিষ মতে হোক, বা আমাদের টটকার টাইপের কিছু আছে, সেগুলো তুমি করতে পারো। কেমন? তুমি শনির একটা প্রতিকার করবে। শনি তোমাকে যেটুকু গন্ড করাচ্ছে শনি, কিন্তু বুঝতে পারছো? শনি নিচস্থ মেষের ঘরে বসে আছে এবং সেটা দ্বাদশ, একে নিচস্থ তার উপরে দ্বাদশ, মানে দুস্থানে, যার ফলে শনি তোমাকে সব হচপচ করিয়ে দিচ্ছে। কেমন? খুব ভালো থেকো, জায়গা ভালো আছে, খুব ভালো থেকো। জয় মাতা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এত সুন্দরভাবে শাস্ত্রীজি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এরপরও যদি মনে হয় অতি অবশ্যই একটু সরাসরি যোগাযোগ করবেন। এবার একটু নজর রাখবো বাইরের যে চেম্বারগুলো রয়েছে, যে চেম্বারের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, বলে দেবো আগামীকাল পেয়ে যাচ্ছেন 19/6 কামারপুকুর চেম্বার। যারা এখনো বুকিং করেননি অতি অবশ্যই বুকিং শুরু করে দিন। এছাড়াও রয়েছে, সকলেই জানেন অম্বুবাচী তিথি রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব আমরা। কামাখ্যা যাত্রা রয়েছে 26/6 এবং জুলাই মাসে মেদিনীপুরে রয়েছে 1 তারিখ এবং মেচেদাতে রয়েছে 8 তারিখ আর তারাপীঠে রয়েছে অমাবস্যা উপলক্ষে 5 তারিখ যাওয়া। তো যারা বুকিং করতে চাইছেন এখনই বুকিং করবেন। এবং আজকে রয়েছে সেথির মোড় চেম্বার। বাকি চেম্বার নিয়ে আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। নামটা বলুন। মোহন দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 19/8/1990। 19/8/1990। সময়? রাত্রি 8:30 রবিবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা।
সঙ্গে থাকবেন। কি বার ছিল তোমার? রবিবার ছিল, রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন কর্কট রাশি তোমার, মীন লগ্ন কর্কট রাশি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলুন। মীন লগ্ন। আরে কথা আমার শোনো তুমি। আপনি শুনতে থাকুন। টাইম নেই, সময় নেই, আর ফোন নেবো না কিন্তু, আমি এবার কথা বলবো। মীন লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ। আমি কি ঠিক বলছি? জানো রাশি লগ্ন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। মীন লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, 9 নম্বর নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ, এবং তোমার অমাবস্যা তিথিতে জন্ম। এখানে যেটা ছকটা থেকে একটাই বলছি, অভাগা যেদিকে যায় সাগর সুখ হয়ে যায়। ছকের যা পজিশনটা বলছে, তোমার কোনো দিক থেকে কোনো ভালো কিছু হচ্ছে না। প্রথম কথা কর্ম, দ্বিতীয় কথা বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব, বিয়ে হওয়া নিয়ে সমস্যা, আবার হয়ে যাওয়ার পর সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি কাজকর্ম করছো, রেজাল্ট ভালো হচ্ছে না, টাকা পয়সা ধরে রাখতে পারছো না, ভালো কাজের সন্ধান করো, ভালো কাজ পাচ্ছ না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন কি করছো তুমি? হ্যালো। এখন কি করছো বাবা বলো? এখন এখন বেকার। কি বললাম? ছকটা তো বলতে পারতাম, আমি তো জানি না, তোমাকে তো বলতে পারতাম তুমি একটা স্কুল টিচার বা ভালো একটা চাকরি করো ভালো কর্পোরেট লাইনে, কিন্তু এখন তোমার যা জন্ম 90 সালে জন্ম। এখানে কিন্তু ছকটা দেখে বলছি যে তোমার কাজকর্ম দিকে ডিস্টার্ব, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এখন পর্যন্ত এই বয়সে বেকার। বিয়ে থা? না করিনি। কি বললাম? বিয়ে থা জায়গাটাও ডিস্টার্ব, বিয়ে হওয়া নিয়ে সমস্যা হয়নি, হয়ে যাবার পরও সমস্যা আছে, কারণ এখানে তোমার মঙ্গল কিন্তু ডিস্টার্ব হয়ে বসে আছে, বুঝতে পারছো? আচ্ছা। যার ফলে তোমার শুক্র বৃহস্পতি এক ঘরে এখানে 20 যোগ সৃষ্টি করেছে। তবে তুমি নাছর বান্ধব পারতো না, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ, তোমার ভাদ্র মাসে জন্ম, তোমার মধ্যে ক্ষমতা প্রচুর, কিন্তু তুমি কাজে লাগাতে পারছো না। একটু কুড়েমি ভাব আছে, রাগ করবে না, একটু কুড়েমি ভাব আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। একটু খেয়ে বসে শুয়ে থাকলে, এখনো তুমি ঘরে শুয়ে আছো কিন্তু কাজকর্ম না বেরিয়ে কোথাও চেষ্টা না করে। একতলা ঘরে আছো, একতলা রুমে আছো? হ্যাঁ দোতলায় আছি। দোতলায় আছো, দোতলা বাড়ি তোমাদের, হুম। কিন্তু বাড়ির দোষটা ভীষণ আছে। দেখো এই বয় এখন এই সময় একটা কাজের টাইম, অফিস টাইম, তুমি ঘরে বসে আমার অনুষ্ঠান দেখছো, আমাকে ফোন করছো, তার মানে তোমার মধ্যে একটা কুড়েমি ভাব আছে, একটা অলসতা ভাব আছে, শরীরও সাথ দিচ্ছে না তোমার, বুঝতে পারছো? আর একতলা তোমাদের যে জায়গাটা আছে, একতলা তো তোমার পুরো ড্যামেজ হয়ে আছে, বাস্তু দোষ আছে। বাস্তুর মধ্যে দেখবে কাঁটাযুক্ত গাছ আছে বা দুধযুক্ত গাছ আছে বাড়ির মধ্যে, আচ্ছা আচ্ছা। ওই গাছটার জন্য তোমার ওটা কেটে খণ্ডন করো। বাস্তুর অনেক দোষ আছে, যার ফলে তুমি না, তোমার আদার্স যে লোকজন আছে তাদেরও রোগ জ্বালা হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ওষুধ দোকান থেকে ওষুধ আসছে, ওষুধ খাচ্ছ, এইভাবে আছো তোমরা। আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, তো বাস্তু দোষটা কাটাও, ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করো। আর তোমার জায়গায় একটা ভালো আছে, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ আছে, এর জন্য কিছু ভালো হতে পারে, তুমি চেষ্টা করো। আর ছকটা একটু ডিফেক্টিভ ছক, এই ছকটাকে একটু রেকটিফাই করো, ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে করো, দেখবে তোমার 3 থেকে 6 মাসের মধ্যে ভালো একটা জব পাবে। ঠিক আছে বাবা, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সামনে আমি চলে যাচ্ছি যে কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত আসেন্নই তং দেবী জগতক মাহাতো যোনি মধ্যে নমস্ততে। আগামী 22শে জুন অম্বুবাচী লাগছে, আমরা জানি অম্বুবাচী জিনিসটা কি। মিথুন রাশির শেষ যে 4 পদ শেষ হচ্ছে, তখন অম্বুবাচী কিন্তু শুরু হয়। তো সেখানে বলবো আগামী 22শে জুন 8:45, সকাল 8:45 অম্বুবাচী লাগছে, মানে এটাকে আমরা প্রবৃত্তি বলি। আর 25শে জুন রাত্রি 9:08 গতে কিন্তু অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। এই যে টাইমটা, এটাকে বলে অম্বুবাচী। এই অম্বুবাচী ব্যাপারটা কি? অম্বুবাচী হচ্ছে ধরিত্রী, সেই সময় বসুমতী, আমাদের যে বসুন্ধরা, আমাদের ধরিত্রী, আমাদের পৃথিবী, ওই সময় রজস্বলা হয়। দেখবেন এই সময় বর্ষার ঠিক আগেই রজস্বলা হচ্ছেন, তারপরে বর্ষা আসছে। আমাদের সারা দুনিয়াতে এখন দেখবেন রাস্তা ধারে গাছপালাগুলো একদম লগলগ করছে, ফল ফুল সমস্ত কিন্তু ভরে আছে। তার মানে ধরিত্রী, আমরা রজস্বলা। আমাদের মারা, আমাদের কোনো মহিলা যদি যদি তার রজস্বলা যদি না হয়, তাহলে সন্তান ধরনে সে অক্ষম থাকবে। অত রজস্বলা কিন্তু ভীষণ, ধরিত্রী এই সময় রজস্বলা হয়, ঋতুমতী হয়। ঋতুমতী হওয়ার ফলেই কিন্তু আমাদের ধরিত্রীর সৃষ্টি, সন্তান সন্ততির সৃষ্টি, আমাদের সৃষ্টি। এই সময় মা কিন্তু কামাখ্যা মাকু জাগ্রতরিষ্ট থাকে, যার ফলে কামাখ্যা ধামে আমি চলে যাচ্ছি, ওখানে পুজো পাঠ হবে। ধরিত্রী মানে যেদিনে 25 তারিখে ছাড়ছে, ওই দিনই রাত্রে আমি পৌঁছে যাচ্ছি। 3 দিন 4 দিন যজ্ঞ হবে, 30 তারিখে আমি ফিরছি। তো সেখানে কিন্তু কিছু যাগযজ্ঞ করে পুজো পাঠ করবো আমি, এবং আমার নিজের জন্য একদিন আমি কাজে রাখবো, আর বাকি ভক্তদের জন্য কাজ করব। এবং যাদের এই ধরনের কিছু প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই এই সময় এসে, এই সময় ধরিত্রী জাগ্রতরিষ্ট, মা কামাখ্যা মন্দিরে জাগ্রতরিষ্ট থাকি, ওখানে কামাখ্যার পুজো করব, কুমারী পুজো করব। কুমারীকে একদম মা দুর্গার বেশে সাজিয়ে, কামাখ্যা মানে মা দুর্গারই একটা রূপ,
মা দুর্গার মতো সাজিয়ে 64 উপাচার দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমি যজ্ঞ করব এবং মানুষের যজ্ঞের মধ্যে একটা কাজ করব। যে যজ্ঞে কাজ হবে সেটা কিন্তু ভীষণ, যাদের একটু বশীকরণের দরকার, কেউ কারোর প্রতি বশ হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পিতা পুত্রের মধ্যে ডিস্টার্ব, এই কাজটা কিন্তু ভালো হয়। যাতে করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাকে বা আমার মতো যারা তান্ত্রিক জ্যোতিষ যাচ্ছে কামাখ্যা, তাদের থেকে এই সময় এই কাজটা করিয়ে নেবেন। এবং তার সাথে বগলামুখী শত্রু নাশের জন্য কামাখ্যা এমন একটা ধাম, যে ধামে কিন্তু কালী তারা ভুবনেশ্বরের ছিন্নমস্ত বগলা ভৈরবী কমলা থেকে সরস্বতী 10 নববিদ্যা ওখানে কিন্তু বিদ্যমান, যেটা কোনো মন্দিরে নেই। আর তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ মানে এটা হচ্ছে যোনিপীঠ বলি আমরা। মা দুর্গার যোনি পতিত হয়েছিল। কালীঘাটে যেমন মা দুর্গার বাঁ পায়ের কড়ি আঙুল পড়েছিল, নলাটেশ্বরী যেমন পড়েছিল, নলহাটিতে মায়ের নল্লি পড়েছিল, কঙ্কালীতলাতে মায়ের কাঁকাল পড়েছিল, সেরকম যোনি পড়েছিল। এই জন্য কেন, এই যে যোনি থেকে আমাদের আপনার সৃষ্টি, এই জন্য এই পীঠটাকে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ বলি। জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু আসামকে প্রাগ জ্যোতিষপুর বলি আমরা। তাই আসামের অপর নাম কিন্তু প্রাগ জ্যোতিষপুর। পুরাকালে অনেক আগে জ্যোতিষের সৃষ্টিটা কিন্তু আসাম শহর থেকে হয়েছিল, এটা অনেকে জানার নামে বললাম। এবং দেখো তন্ত্র, জ্যোতিষ এবং তন্ত্র, জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা বলে দেয়, তন্ত্র সেই নিশানাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেয়। এবং তন্ত্রের শ্রেষ্ঠ পীঠটাও কিন্তু আসামবাসীর কাছে পড়েছে। এবং সেই কামরূপ বলে একটি জেলা আছে, কামরূপের নীল পর্বতে 505 মিটার উপরে, ওখানে কিন্তু 5000 মিটার উপরে কিন্তু ওখানে মা আধিষ্ঠান করে আছেন। যারা গেছেন কামাখ্যা, যারা যাচ্ছেন, প্রচুর ভিড় হবে এই সময়। আর এর মধ্যে আমি প্রায় 25 বছর দিয়ে আসছি একটা সর্বরক্ষা কবচ, যে কবচটা ধারণের সর্বদিকে আপনাকে রক্ষা করবে। 9টা গ্রহকে বেঁধে 9টা গ্রহকে সুন্দর করে পুজো পাঠের মাধ্যমে আমরা গ্রহের পুজো করি, কিন্তু গ্রহের বিগ্রহের পুজোটা কি করি অতটা করি, কিন্তু বিগ্রহের পুজো করলে অনেক ভালো হয়। সেটার জন্যই সর্বরক্ষা বানানো হচ্ছে। বিগ্রহটা কি মানে আমাদের শনি গ্রহ, শনির বিগ্রহকে, শনির দেবতাকে দক্ষিণাকালী, ওটাকে আমরা বিগ্রহ বলি। প্রত্যেকের বাড়িতে বিগ্রহ ঠাকুর আছে দেখবেন, শনি আছে, কালী আছে, নারায়ণ আছে। শনির আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালী, এটাকে বিগ্রহ বলি। বগলামুখী হচ্ছে কি মঙ্গলের আরাধ্য দেবী, বৃহস্পতির আরাধ্য দেবীকে মা তারা, এগুলোকে বিগ্রহ বলে। বিগ্রহের পুজো করে ওই 64 উপাচার দিয়ে সর্বরক্ষা বানানো হবে। যাদের দরকার তারা বিভিন্ন চেম্বারে এসে কিন্তু অবশ্যই 1 কপি ফটো, নাম, গোত্র দিয়ে জমা দিয়ে আসবেন। এখন আর কটা টাইম আছে, সব বুক হয়ে গেছে, হয়তো 2-4টা আছে, আপনারা ফোন করে জেনে নেবেন আমাদের অ্যাসিস্ট্যান্টের থেকে, তাহলে কিন্তু করা হবে। তাছাড়াও যাদের গভীর গোপন গুপ্ত সমস্যায় জেরবার, তন্ত্র মতে কামাখ্যা ধামে এই কাজটা কিন্তু ভীষণ হয়। যদি মনে করেন আমার সাথে চলে যাচ্ছে 34 জন, প্লেনে যাচ্ছি 34 জন, মানে হাফ প্লেনটা আমার থাকবে। তারপরে আছে কিন্তু কিছু ট্রেনে চলে যাচ্ছে লোক, সেখানে যজ্ঞ করব। ওখানে যারা গুয়াহাটি আছে, আসামবাসী আছে, যারা আছে তাদের জন্য আমার একটা চেম্বার থাকছে। সেটা 26 তারিখে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত চেম্বার করব। গুয়াহাটি পল্টন বাজার হোটেল অতিথি, একটা ভালো বড় হোটেল আছে, সে হোটেলে বহুদিন যাচ্ছি, সেই হোটেলে আমি থাকবো। হোটেল অতিথি, হোটেল পল্টন বাজার হনুমান মন্দিরের পাশে, ওখানে কিন্তু আমার চেম্বার চলবে। কবে? 26 তারিখে, একটা দিনই 3-4 ঘন্টার জন্য, আর আমাকে পাওয়া যাবে না, আমি যজ্ঞ পুজো পাঠে তারপর চলে যাব। 26 তারিখে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত ওইখানে আমি আপনাদের সাথে কথা বলবো, আসামবাসীর জন্য কথা বলবো, যাদের প্রয়োজন যজ্ঞ করানো তাদের কথা বলবো। এবং সমস্ত চেম্বারে পুজো নেওয়া চলছে। যারা পুজো দেবেন তারা কিন্তু অবশ্যই নাম গোত্র দিয়ে পুজো দিয়ে যাবেন, যা পারবেন পুজো দেবেন। প্রত্যেকের জন্য আমি প্রসাদ, রক্তবস্ত্র, কামাখ্যার জল আর রক্তবস্ত্র প্রত্যেকের জন্য নেব। এই রক্তবস্ত্রের বিশাল একটা কাজ আছে, কামাখ্যার যে রক্তবস্ত্রটা একটু করে পাবেন, তার নিয়ম কানুন বলে দেবো। আর যারা পুজো দেবেন যখন আসবেন প্রসাদ নিতে, একটা অবশ্যই প্লাস্টিকের নতুন কন্টেনার নিয়ে আসবে, আমি জলটা দেবো। জলটার একটা ভীষণ প্রয়োজনীয়তা আছে, সেটাও কিন্তু আপনাদের দিয়ে দেবো আমি। অতএব পুজো নেওয়া চলছে, যারা পুজো দেবেন প্রত্যেকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য পাবেন। আর যারা ওই সর্বরক্ষা কবচ বানাতে দেবে তাদের জন্য স্পেশাল আমি 7টা জিনিস এক্সট্রা দেবো। এটা কিন্তু ভীষণ একটা দুষ্প্রাপ্য জিনিস। রুদ্রাক্ষ দেওয়া হবে, অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া, তার সাথে কামাখ্যার আরো দুষ্প্রাপ্য 7-8টা জিনিস দেবো। প্রসাদ, নির্মাল্য, রক্তবস্ত্র স্পেশাল ভাবে দেওয়া হবে। এবং নোয়া, অক্ষয় নোয়াটা ভীষণ কাজের। কি ছেলে কি মেয়েরা পড়তে পারে, এটা জীবনটা অক্ষয় হয়ে থাকবে, স্ট্রেংথ শক্তি বাড়বে। মেয়েদের ওই অক্ষয় সিঁদুরটা স্বামীর পরমায়ু অনেক বাড়াবে। এটা পুজো পাঠের মাধ্যমে আমি সিঁদুরটা পরে নিয়ে আসি কামাখ্যা ধাম থেকে। অতএব প্রত্যেকে পুজো নিয়ে আছে, যদি আসন হবে। তারপরেই আমি এখন থেকে ফিরছি 30 তারিখে। 30 তারিখে ফেরার পরেই আপনাদের চলে যাচ্ছে আমি তারাপীঠ মহাধামে। আগামী 5ই জুলাই কিন্তু অমাবস্যা আছে। সেই অমাবস্যা যোগে কিন্তু আপনাদের আমি কাজকর্ম করব।
5ই জুলাই কিন্তু অমাবস্যা। এই অমাবস্যাতে আমি তারাপীঠ মহাধামে ওখানে যজ্ঞ করবো। আমি চেম্বার আমি করি না অতটা, আমি শুধু জয়াগ যজ্ঞ পুজো পাঠের মধ্যেই থাকি। 4 তারিখে চলে যাচ্ছি, 5ই জুলাই মহাযজ্ঞ হবে। মহাযজ্ঞের কিন্তু বেশ কিছু কাজ ওখানে করব আমি। যারা কামাখ্যা যেতে পারছে না তারা কিন্তু তারাপীঠে এসে আমার সঙ্গে দেখা করুন। তারাপীঠে আমার আশ্রম আছে, আপনারা জানেন কিভাবে পুজো পাঠ করি। ওখানে থাকা খাওয়ার সুন্দর একটা ব্যবস্থা আছে, আমি প্রত্যেকের জন্য সেবা নেই তারাপীঠ ধামে। ওখানে আসুন, 5ই জুলাই যজ্ঞ হবে মহাশ্মশানে। যজ্ঞ পুজো পাঠের মধ্যে আপনাদের কিন্তু ভালো কাজ দেওয়ার চেষ্টা করব। যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কিন্তু কমিয়ে দেয়। অতএব সেই যজ্ঞে যদি আপনারা আহুতি দেন, আপনাদের জীবন কিন্তু ধন্য হবে, আপনাদের সংসার কিন্তু অনন্য হয়ে উঠবে। একদমই তাই। তাহলে বুঝতেই পারছেন হাতে কিন্তু বেশি সময় আর নেই। যারা এখনো পৌঁছতে পারেননি শাস্ত্রীজির চেম্বারে, সেই চেম্বারগুলোতে যোগাযোগ করা শুরু করে দিন। আজকে পেয়ে যাচ্ছেন স্মৃতির মোড় চেম্বার, এছাড়াও রয়েছে হাওড়া ময়দান এবং বেহালা চেম্বার। আগামীকাল পেয়ে যাচ্ছেন আপনারা কামারপুকুরে 19/6 এবং যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকে কিন্তু বুকিং করা কমপ্লিট করে দিন, কারণ এই শুভ মুহূর্তগুলো কিন্তু বছরে একবারই আসে, বারে বারে কিন্তু আসা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করার জন্য রয়েছেন শাস্ত্রীজি। আর যারা চেম্বারে যোগাযোগ করছেন অনেকেই হয়তো বই কালেক্ট করেননি, তাদের জন্য আবারও মনে করিয়ে দিই, জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি এবং ভক্তের চোখে তপন দুতি, এই সব বইগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজির চেম্বার থেকে কালেক্ট করে নিচ্ছেন এবং কলেজ স্ট্রিটেও আপনারা বই বিভিন্ন দোকান থেকে পাচ্ছেন। আর সাথে রাখছেন লাইভ হরোস্কোপ এবং রাশিকার। যারা এখনো করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন। অম্বুবাচী সময় চলাকালীন আমাদের বাড়িতে কি কি করণীয় রয়েছে যদি একটু ছোট্ট করে প্রথম কথা বলবো, যাদের অম্বুবাচী, এই অম্বুবাচী তো সবার জন্য, অম্বুবাচীটা মানলে খুব ভালো হয়। যদি বাড়িতে কোনো মূর্তি থাকে, দেবী মূর্তি বা কোনো পিকচার ফটো থাকে, প্রত্যেকে 22 তারিখে আপনারা কিন্তু সকাল থেকে মুখটা ঢেকে দেবেন। শিব ছবি থাকলে শিবের মূর্তি থাকার দরকার নেই, তার পুজো করুন। পুজো পাঠ দরকার নেই, দূর থেকে ধূপ একটু ফুল সাইডে দেবেন, পুজোর দরকার নেই। প্রত্যেক দেবী মূর্তির মুখ কিন্তু ঢেকে দেবেন। আবার 26 তারিখে সকালবেলা খুলে দেবেন। এবং এই সময় কোনো নাগল বা এই সময় কোনো ওই টবে যদি গাছ থাকে, গাছের মধ্যে খোঁড়াখুড়ি মাটি কর্ষণ কিন্তু চলবে না। এবং এই সময় প্রত্যেকের উদ্দেশ্যে ভালো কিছু কাজ করার জন্য বলবো, এই 22 থেকে 26-এর মধ্যে যে কোনো দোকান থেকে শাঁখের আংটি কিনবেন। ভীষণ এই অম্বুবাচীতে শাঁখের আংটি ধারণ করলে ভীষণ সারা জীবন ভালো ফল পাবেন। কি করবেন, শাঁখের আংটি কিনে নিয়ে আসবেন, 22 থেকে 26-এর মধ্যেই কিনবেন। আর 22 থেকে 26-এর মধ্যেই কিন্তু পড়বেন। যেদিনে পড়বেন নিরামিষ খাবেন। ছেলেরা ডান হাতের কনিষ্ঠ আঙুলে পড়বে, মেয়েরা কিন্তু বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে পড়বে। এই যে অম্বুবাচী যোগে অবশ্যই কিন্তু এগুলো করুন। আর অম্বুবাচীর আরো আমার অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী, এটা সার্চ করুন ইউটিউবে, আরো ডিটেলস পেয়ে যাবেন, এখানে সময় আর নেই। আর তারপরেই তো আমি কামাখ্যা থেকে ঘুরে তারাপীঠ চলে যাচ্ছি। তারাপীঠে মহাযজ্ঞ হবে। এই যজ্ঞে কিন্তু এটাকে বলে বৃদ্ধি যজ্ঞ। যা কিছু করবেন আপনার বৃদ্ধি হবে। 5ই জুলাই সেই যজ্ঞটা তারাপীঠে হবে। আর 26-27 যজ্ঞ করছি আমি কামাখ্যাতে। এই যজ্ঞের মাধ্যমে আপনাদের কিন্তু সফলতা অনেক দিয়ে এসেছি, আরো দেব। এই বৃদ্ধি যোগে আপনারা কিন্তু এই 5ই জুলাই সকালে গঙ্গা স্নান করুন। তারাপীঠ গেলে ওখানে দ্বারকার জলে স্নান করুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই মহাবস্যাতে 16 কলা দিয়ে পুজো দেবেন। একটা ছোড়ার মধ্যে 16টা কলা থাকবেন। প্রত্যেকে মহাবস্যাতেই বলি, এইবার কিন্তু দিলে আরো বেটার হবে। 16টা, একটা ছড়ার মধ্যে 16টা কলা থাকবে, সেটা কিন্তু পুজো দেন। 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। আপনারা কিন্তু করুন, খুব ভালো থাকবেন। এই যে যোগে আমি চলে যাচ্ছি, এখনো কিন্তু পুজো নেওয়া চলছে। আর সর্বরক্ষা কবচ কিন্তু ভীষণ একটা রেজিস্টার একটা আমার কাজ, এবং এটা কিন্তু অনেক খরচা। কামাখ্যার কাজ করা মানে প্রচুর খরচা। বিশেষ কিছু খরচা মানুষের কমিয়ে, মানুষের কথা চিন্তা করে অল্প খরচাতে আমি এটা দিচ্ছি সবার জন্য, যেটা অসাধারণ কাজ হয়, আপনারা কিন্তু জানেন। এবং সেটা যদি করাতে চান, ফটো, 1 কপি ফটো, কোনো ফিস লাগবে না। চেম্বারে আসুন, 1 কপি ফটো নিয়ে অবশ্যই এসে যোগাযোগ করুন। আমার সঙ্গে দেখা হলেও হবে, না হলেও আমরা নাম গোত্র লিখে দেবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তারা সব করে নেবে। তারপর যেদিনে আসবেন, ওই সর্বরক্ষা কবচ দেবো, রুদ্রাক্ষ দেবো, কামাখ্যার রক্তবস্তু, জল, নির্মাল্য, আরো 2টো দুষ্প্রাপ্য জিনিস দেবো। খুব ভালো থাকুন, নমস্কার। একদমই তাই।